সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি হাসনাত সুলাইমান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখীর সাপ্তাহিক আয়োজন কৃষি ও জীবন অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বাণিজ্যিকভাবে মৌ চাষ। প্রায় 5,60,00,000 বছর আগে পৃথিবীতে মৌমাছির আবির্ভাব হয় বলে বিজ্ঞানীগণ ধারণা করছেন। প্রাচীনকাল থেকেই মৌমাছি একটি অত্যন্ত উপকারী পতঙ্গ হিসেবে পরিচিত। প্রায় 5,000 বছর আগে মৌমাছি ছিল দক্ষিণ মিশরের প্রতীক। পৃথিবীতে 5 প্রজাতির মৌমাছি রয়েছে: এপিস মেলিফেরা, এপিস ডরসাটা, এপিস সেরানা, এপিস ফ্লোরিয়া এবং এপিস ট্রাইগোনা। এদের উপপ্রজাতি সহ যা প্রায় 20,000 প্রজাতির মতো বলে বিজ্ঞানীদের ধারণা। আধুনিক মৌচাষের জনক নামে খ্যাত লরেনজো ল্যাংস্ট্রোথ 1893 খ্রিস্টাব্দে উন্নত পদ্ধতিতে মৌচাষ শুরু করেন। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে এখন কাঠের বাক্সে মৌমাছি পালন করা হচ্ছে। ডক্টর আখতার হামিদ খানের প্রচেষ্টায় বাংলাদেশে সর্বপ্রথম মৌচাষের সূচনা হয়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বিসিকের সহায়তায় ঢাকার অদূরে ধামরাইয়ে একটি মৌ খামার প্রকল্প পরিদর্শনে গিয়েছিলাম। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই প্রকল্পে, যেটি বিসিকের সহায়তায় একটি প্রকল্প ওখানে চলছে এবং সাফল্যজনকভাবেই চলছে সেই প্রকল্প। আমরা সেই প্রকল্পে মৌ চাষের বিভিন্ন দিক, বিভিন্ন পর্যায়, ধাপ, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা সেই প্রকল্প ঘুরে আসি। আমাদের দেশে প্রধানত 4 প্রজাতির মৌমাছি দেখা যায়: এপিস মেলিফেরা, এপিস ডরসাটা, এপিস সেরানা ও এপিস ফ্লোরিয়া। এই 4 প্রজাতির মৌমাছির মধ্যে এপিস সেরানা ও এপিস মেলিফেরা পালন বাণিজ্যিকভাবে লাভজনক। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি ধরে এনে বাক্সে পালনের সুনিয়ন্ত্রিত ব্যবস্থাকে মৌচাষ বলা হয়। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের আওতায় আমরা এখন মৌমাছি পালন প্রক্রিয়ায় যে প্রকল্প গ্রহণ করেছি সেটি মূলত আমাদের 2012 সালে শুরু হয়েছে এবং 2017 সালে এটি শেষ হবে, অর্থাৎ 5 বছরের জন্য আমাদের এই প্রকল্পটি আছে। এই প্রকল্পের জন্য আমাদের যে অর্থায়নের ব্যবস্থা আছে সেটি 9,36,00,000। তার মধ্যে 2 কোটি আছে আমাদের ঋণ প্রদানের জন্য। বিসিক 1957 সালে যখন আমাদের এই বিসিক প্রতিষ্ঠিত হয়, তারপরে 1963 সাল থেকে এই কার্যক্রম আমরা শুরু করেছি। সর্বশেষ পর্যায়ে যে প্রকল্পটি আছে এটি অত্যন্ত একটি ভালো প্রকল্প বলে আমি মনে করি। আমাদের এই প্রকল্পের আওতায় বর্তমান অর্থবছরে 44টি জেলাতে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এর মধ্যে আমরা 500 জনকে আমরা নতুন হিসাবে প্রশিক্ষণ দেব এবং 440 জনকে দক্ষতা উন্নয়নে আমরা প্রশিক্ষণ দেব। আর সর্বমোট আমাদের অন্যান্য কার্যক্রম সহ 1380 জনের বিভিন্নমুখী প্রশিক্ষণ আমরা পরিচালনা করব। আর মধু চাষ বা মৌচাষ প্রকল্পের আওতায় আমাদের অনেক মানুষ এখন কিন্তু জীবিকার একটা উৎস হিসেবে এটি গ্রহণ করেছে এবং আমাদের বর্তমানে প্রায় 7,000 মৌচাষী বাংলাদেশে এই কাজে নিয়োজিত আছে। এটি একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি বিশাল ক্ষেত্র বলে আমি মনে করি, কিন্তু সেই জায়গাটাতে আমাদের অনেকেরই এখনো পর্যন্ত অজানা রয়ে গেছে, অনেকেরই সেই বিষয়ে আগ্রহ নেই। আমরা জনসচেতনতা সৃষ্টির জন্যই এই প্রকল্প আমরা হাতে নিয়েছি। পাশাপাশি আরও একটি কথা আমি বলতে চাই, সেটি হলো সুন্দরবন এলাকায় কিন্তু অনেক মানুষ প্রাকৃতিকভাবে মধু আহরণ করতে গিয়ে সেখানে বাঘের মুখে তারা পড়ে এবং সেখানে তারা অনেক বিপদের সম্মুখীন হয়। কাজে সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের একটা তাদের সেফটির জন্য নতুন করে এই প্রকল্পের মাধ্যমে আমরা সেই এলাকার মোয়াল যারা আছে তাদেরকে আমরা সহায়তা দিতে পারি। কাজে এটি অত্যন্ত একটি চমৎকার একটি প্রকল্প
এবং আমরা বিভিন্নভাবে যারা মৌ চাষের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে সহায়তা প্রদান করছি, পরামর্শ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, আমরা মধু নিষ্কাশনের জন্য যন্ত্র দিচ্ছি এবং ধোঁয়াদানি, মৌ বাক্স, হাত মোজা ইত্যাদি সরবরাহ করে তাদেরকে সহায়তা দিচ্ছি এবং আমরা ঋণও প্রদান করছি অনেককে। মোটামুটি এই ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং আমি আশা করি যে আমাদের দেশের কিছু সংখ্যক বেকার যুবক যুবা যারা আছেন তারা কিন্তু উপকৃত হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষের জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন। প্রথমে একটা মৌ বাক্স দরকার, যা অনেকগুলো অংশ নিয়ে গঠিত। সরিষা ক্ষেতে মৌ কলোনি স্থাপনের মাধ্যমে মধু আহরণ বা মৌ চাষ বাণিজ্যিকভাবে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত। এক্ষেত্রে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি পালন বেশি লাভজনক। প্রতিটি মৌচাককে একটি মৌ কলোনি বলা হয়। একটি মৌ কলোনিতে 3 ধরনের মৌমাছি থাকে। একটি মৌ কলোনিতে একটি মাত্র রানী মৌমাছি থাকে। রানী মৌমাছি একটি পূর্ণাঙ্গ স্ত্রী মৌমাছি, যা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে আকারে বড় এবং ডিম থেকে পূর্ণাঙ্গ রানী মৌমাছির জন্ম নিতে সময় লাগে 16 দিন। রানী মৌমাছির প্রধান কাজ হলো ডিম পাড়া। রানী মৌমাছি 3 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা মধু ঋতুতে দৈনিক সর্বোচ্চ 2000 পর্যন্ত ডিম পাড়ে এবং 50 থেকে 60 লক্ষ মৌমাছির জন্ম দেয়। একটি মৌ কলোনিতে 1 থেকে 300 পুরুষ মৌমাছি থাকে। ডিম থেকে পরিপূর্ণভাবে বেড়ে উঠতে সময় লাগে 24 দিন। পুরুষ মৌমাছি 3 থেকে 12 মাস পর্যন্ত বেঁচে থাকে। পুরুষ মৌমাছির প্রধান কাজ হল রানীর সাথে জৈবিক মিলন ঘটিয়ে রানীর গর্ভপাত করা। একটি মৌ কলোনিতে 50,000 পর্যন্ত শ্রমিক বা কর্মী মৌমাছি থাকতে পারে। ডিম থেকে একটি পূর্ণাঙ্গ শ্রমিক মৌমাছি জন্ম হতে সময় লাগে 21 দিন। মৌ কলোনির যাবতীয় কাজ শ্রমিক মৌমাছি সম্পাদন করে থাকে। একটি শ্রমিক মৌমাছি সাধারণত 6 মাস পর্যন্ত জীবিত থাকে। আমাদের দেশে যে সমস্ত ফসল আছে তার ভিতরে তৈল জাতীয় ফসলের মধ্যে সরিষা অন্যতম, এবং এই সরিষার ক্ষেত্রে যদি পরাগায়ন না হয় তাহলে সেই ক্ষেত্রে যে ফসল হয় তার প্রায় 31% বেড়ে যায় যদি পরাগায়ন হয়, মৌমাছির দ্বারা যদি পরাগায়িত হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণ সরিষা উৎপাদন হয় সর্বত্র যদি আমরা এই মৌমাছির দ্বারা পরাগায়নের কাজটা করতে পারি তাহলে দেশের মোট উৎপাদন 31% বেড়ে যাবে। অন্যান্য ফসলের ক্ষেত্রেও, অন্যান্য ফসল এবং ফলের ক্ষেত্রেও পরাগায়ন আবশ্যক। আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যে সমস্ত ফল উৎপাদন হয় তার ভিতরে লিচু একটি অন্যতম। এই লিচুর ক্ষেত্রেও দেখা গেছে যে প্রায় 50% উৎপাদন বেড়ে যায়। তো আমরা টোটাল যদি হিসাব করা যায় তাহলে আমরা পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন যে পরিমাণ বাড়ছে, মৌমাছির যে এই ডাইরেক্ট যে প্রোডাক্টস যেমন মধু, মোম, এ থেকে যদি আমরা 1 টাকা উৎপাদন করি সেখানে 10 টাকা উৎপাদন করা যাবে ফল ও ফসলের বাড়তি উৎপাদন থেকে। আমরা এই আয়টা পেতে পারি। এই জন্যই মৌমাছি চাষ এটা অত্যন্ত জরুরি এবং এই জন্যই বিসিক, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন সারা দেশেই এই প্রক্রিয়া চালু করেছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে এটা করছে। 7 দিন থেকে 11 দিন বয়সের শ্রমিক মৌমাছির ফরেনজিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত জেলি রানী মৌমাছির প্রধান খাদ্য, যা রয়্যাল জেলি নামে পরিচিত। পুরুষ মৌমাছির একমাত্র খাদ্য চাকে সঞ্চিত মধু। শ্রমিক মৌমাছি সাধারণত পুষ্পরস বা নেকটার খেয়ে থাকে। বাচ্চা মৌমাছির খাদ্য প্রধানত পুষ্পরস ও পরাগরেণুর সংমিশ্রণে তৈরি মৌরুটি বা বি ব্রেড। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরে আসবো এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে আসলাম কৃষি ও জীবন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
প্রকৃতিতে যখন খাদ্যাভাব দেখা দেয়, অর্থাৎ পুষ্পরস ও পরাগরেণুর স্বল্পতা থাকে, তখন কৃত্রিম খাদ্য দিতে হয়। সরিষা ক্ষেতে মধু সংগ্রহের জন্য একটু উঁচু জায়গায় মৌ কলোনি স্থাপন করতে হয়। মৌমাছি সাধারণত উত্তেজিত অবস্থায় মানুষের মুখে বা হাতে অধিকাংশ সময় হুল ফোটায়। এজন্য নতুন কলোনি ধরার সময় এবং কলোনি পর্যবেক্ষণ ও মধু বের করার সময় মুখোশ ও হাত মোজা পরে নেওয়া জরুরি। ধোঁয়াদানির সাহায্যে সামান্য ধোঁয়া দিলে মধু আহরণ, পর্যবেক্ষণ এবং নতুন কলোনি ধরা সহজ হয়। মৌ কলোনির কোনরূপ ক্ষতি সাধন না করে এ যন্ত্রের সাহায্যে মধু বের করে নেয়ার পর মৌমাছি অতি দ্রুত সে চাকে মধু জন্মাতে শুরু করে। ইংরেজি এপিআর শব্দের আবিধানিক অর্থ মৌখামার। মৌখামারে মৌ কলোনির পরিচর্যা, ব্যবস্থাপনা, মধু উৎপাদন, কলোনি বিভাজনের মাধ্যমে মৌমাছির সংখ্যা বৃদ্ধি, স্থানান্তর ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। মৌ পালনে আগ্রহী হলে প্রথমেই কোনো অভিজ্ঞ মৌপালক কিংবা প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান থেকে জ্ঞান লাভ করা জরুরি। আমরা যে 2000 জন নতুন মৌচাষী তৈরি করব, তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ সময় একটি করে নতুন মৌ বাক্স আমরা তাদেরকে দেব এবং এই প্রতিটি কোর্সেই 10 জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। এই 10 জন প্রার্থী নতুন মৌচাষীর ক্ষেত্রে একটি করে মধু নিষ্কাশন যন্ত্র প্রদান করা হবে। নতুন এবং মৌয়ালদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সটি 2 সপ্তাহ ব্যাপী, আর বিদ্যমান মৌচাষীদের যে প্রশিক্ষণ দেওয়া হবে সেটি 1 সপ্তাহ ব্যাপী। আমরা এই চলতি 2013-14 অর্থ বছরে দেশের 44টি জেলায় মৌচাষ প্রশিক্ষণ প্রদান করব, যার বিজ্ঞপ্তি আমরা গত ডিসেম্বর মাসে পত্রিকায় প্রকাশ করেছি সংশ্লিষ্ট জেলাসমূহের নাম উল্লেখ করে। সেই সমস্ত জেলার উৎসাহী উদ্যোক্তাগণ বিসিকের জেলা শিল্প সহায়ক কেন্দ্রে যোগাযোগ করে এ সকল প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন এবং একই সঙ্গে তারা তাদের নাম সেখানে তালিকাভুক্ত করতে পারবেন, যাতে করে পরবর্তী কোর্সগুলোতে আমরা তাদের মধ্য থেকে আগ্রহী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিতে পারি। 1 কিলোগ্রাম মধু তৈরি করার জন্য 1,20,000 থেকে 1,50,000 অনুসন্ধানী মৌমাছিকে মধু সুধা বহন করতে হয়। ফুল বা উৎসের অবস্থান যদি 1500 মিটারের মধ্যে হয়, তাহলে ফুল থেকে মৌচাকে এবং মৌচাক থেকে ফুলে ছুটে বেড়াতে হয় প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরত্ব। এই প্রকল্পের আওতায় আমরা সাতক্ষীরা অঞ্চলে একটি মধু প্রক্রিয়াকরণ সেন্টার স্থাপন করব, যেখানে মৌচাষীগণ তাদের উৎপাদিত মধু সুষ্ঠুভাবে প্রক্রিয়াকরণ করে বাজারজাতকরণ করতে সহায়তা পাবেন। আমরা এই উৎপাদিত মধুর বাজার এবং বিপণনের সুবিধার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে মেলা আয়োজন করে থাকব। এই প্রকল্পের আওতায় 5টি মেলা অনুষ্ঠিত হবে। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে মৌমাছির অবদান অনস্বীকার্য। মৌমাছি তার খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন ফুলে বিচরণ করে, ফলে স্বয়ংক্রিয়ভাবে সংগঠিত হয় পরাগায়ন, যা ফল এবং ফসলের উৎপাদনের অন্যতম পূর্ব শর্ত। আমার নাম আব্দুল মালিক। এনে আল্লাহ দিলে এই মৌচাষী আহনে আমাকে খুব উপকার হয়েছে। আমরা আগে সার, তারপর দেখে বিষ খুব দেওয়ার লাগছে, এই আইলা ভাঙ্গিয়া তারপর দিয়ে বিষ দেওয়ার লাগছে মানুষ নুন হয়ে, কিন্তু এখন আমাকে বিষও দেওয়ার লাগে না, কিছু নেই। আল্লাহ দিলে খুব উৎপাদন হয়েছে শস্য খেতে। আগে মৌ বাক্স আসার আগে কেমন ফসল পেয়েছেন আর আসার পরে কেমন? না, আগে আমরা সব ফসল বেশি পাই নাই। আর এখন মৌমাছি এখন আমাকে ফসলও বাড়ছে। কিরকম যদি একটু পরিমাণে বলেন? ওর মনে বলছেন 6 থেকে 7 মণ শস্য পাই এখন। আর আগে পেয়েছেন? আগে 4 থেকে 3 মণ।
বাংলাদেশ এপিকালচার সোসাইটির প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে প্রায় 1200 টন মধু উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ বাজারে মধুর চাহিদা প্রায় 3000 টন এবং এই শিল্পের সাথে প্রায় 2 লক্ষ মানুষ জড়িত। মৌমাছি আমাদেরকে দান করে প্রকৃতির উৎকৃষ্ট পানীয় মধু। রোগ নিরাময় এবং প্রতিষেধক হিসাবে মধুর ভূমিকা অনন্য। মধু একটি প্রাকৃতিক নির্যাস। মধুর গুণাবলী আসলে বলে শেষ করা যায় না। আমরা যদি শরীরের প্রত্যেকটি অঙ্গের কথা চিন্তা করি, প্রত্যেকটির উপরেই কিন্তু মধুর অনেক উপকারিতা আছে। যেমন আমরা যদি আমাদের ব্রেইন থেকে শুরু করি, আমাদের ব্রেইনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু মধুর অনেক ভূমিকা আছে। আমরা সারাদিন যে কাজগুলো করছি আমাদের বডিকে কার্যক্ষম রাখার জন্য, সক্ষম রাখার জন্য মধু কিন্তু অনেক কাজ করে থাকে। এছাড়াও আমাদের চোখের দৃষ্টি বাড়ানোর জন্য, যারা স্থূলকায় ব্যক্তি তাদের ওজন কমানোর জন্য, যাদের হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, ওনাদের এই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এবং হার্ট ডিজিজটাকে যাতে প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি, সেজন্য কিন্তু মধুর অনেক কার্যকরী ভূমিকা রাখে। আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল যেটি আছে সেগুলোকে এটি কমায় এবং যে ভালো কোলেস্টেরল আছে যেটিকে আমরা বলি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটিকে বাড়িয়ে দেয় মধু। এছাড়াও আমাদের যে কফ বা শ্বাসতন্ত্রের প্রদাহ এগুলোকে মধু প্রতিরোধ করে এবং অ্যালার্জিক যে রিয়াকশন বডিতে হয় সেগুলোকেও প্রতিরোধ করে। মধুর যেটি রোগ প্রতিরোধক ক্ষমতা সেটি কিন্তু অপরিসীম। এটি ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এবং ভাইরাসজনিত সকল ইনফেকশনকে এটি প্রতিরোধে সক্ষম। আমাদের যে কোনো যদি ক্ষত হয় বডিতে কোনো, সেই উন্ড হিলিংয়ে এটা অনেক সহায়তা করে। এছাড়াও বার্ন যদি হয়, বার্নে আপনারা জানেন যে গা পুড়ে গেলে মধুর একটি প্রলেপ দেওয়া হলে কিন্তু সেখানে ইনফেকশনটা অনেক কম হয় এবং সেই বার্নের যে ক্ষতটা সেটা শুকোতে খুব তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে মধু। এছাড়াও যে গ্যাস্ট্রিক আলসার অথবা যে কোনো শরীরে যে কোনো আলসার, এটির নিরাময়েও মধু সহায়ক ভূমিকা রাখে। ৬৮,০০০ গ্রামের প্রতিটিতে যদি গড়ে 5 জন মানুষ মৌমাছি পালন করেন তাহলে এ খাতে প্রায় 3 লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে। এতে করে কৃষি উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। গবেষণার যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে বিশেষজ্ঞদের অভিমত। আমি মনে করি যে শুধু বিসিক না, অন্যান্য আরও যারা প্রতিষ্ঠান আছে তারা এগিয়ে আসবে, এগিয়ে এসে চাষিদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, উন্নত মানের প্রশিক্ষণ। আমরা কিন্তু শুধু এখন প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে মধু কালেকশন করা যায়, আমি এখন সেটাতে যাব না। আমার কথা হচ্ছে যে উন্নত মানের কোনো প্রশিক্ষণ শুধু মধুর জন্য নয়, আমরা কিভাবে রয়্যাল জেলি হারভেস্ট করি, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট খুঁজতে হবে, কারণ প্রচুর রিসোর্স রয়েছে এটাতে। এখান থেকে আমরা হিসাব করে দেখেছি প্রায় 1000 কোটি টাকার এখানে ফিনান্সিয়াল ব্যাপার জড়িত আছে এই টোটাল সেক্টরটাতে। সেইখানে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারিনি, এখনও ফুল লেভেলে এটাতে যেতে পারিনি। তা আমি অ্যাট দ্য সেম টাইম বলবো যে যারা এই লাইনটাতে কাজ করছেন, বিশেষ করে গবেষণা করছেন, তাদেরকে আসলে গভর্নমেন্টের উচিত হবে যে এই লাইনটাতে কিভাবে তারা প্যাট্রোনাইজ করবেন বা অর্থায়ন করে এই লাইনটাকে ডেভেলপ করে নিয়ে আসবেন। আর যারা সম্প্রসারণ আছেন, যেমন বিসিক যে কাজটি করতেছে, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, তারা যদি আরও ভালোভাবে প্রশিক্ষণ সারা বাংলাদেশে করিয়ে দিতে পারে তাহলে এই বিকিপিং যে প্র্যাকটিসটি এটি কিন্তু সারা বাংলাদেশে চালু হবে। মৌমাছি উদ্ভিদের বংশরক্ষায় পরাগায়নের মাধ্যমে যেমন সাহায্য করে, উদ্ভিদও অনুরূপভাবে ফুলের মাধ্যমে মৌমাছির খাদ্য বা পুষ্পরস দিয়ে থাকে। এভাবে একে অপরের পরিপূরক হিসেবে টিকে থাকে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই গাছ এবং মৌমাছি পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। আমরা আমাদের অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে যে প্রজাতির মৌমাছি পালন দেখানোর চেষ্টা করেছি, একটি হচ্ছে এপিক্সেরানা এবং আরেকটি হচ্ছে মেলিফেরা প্রজাতির। এই বক্সে যে প্রজাতির মৌমাছি পালন করা হচ্ছে এটি আসলে এপিক্সেরানা প্রজাতির। এটি স্থানীয় জাত বলা হয় এবং এই প্রজাতির মৌমাছির একটি ভালো গুণ হচ্ছে যে এই প্রজাতির মৌমাছিগুলো প্রচুর পরিমাণে ফুল থেকে ফুলে ভ্রমণ করে বেড়ায়। এতে এই মৌমাছি থেকে যে মধু আমরা পাই সেই মধুর গুণগত মান স্বাভাবিকভাবেই একেবারে স্পেসিফিক সরিষা বা লিচু ফুল থেকে যে মধু পাওয়া যায় সেটির থেকে এটির গুণগত মান স্বাভাবিকভাবেই বেশি হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে।
আপনাদেরকে কয়েকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই। মৌমাছি শুধুমাত্র আমাদেরকে মধু দিচ্ছে তা কিন্তু নয়। মৌমাছি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই অনুষ্ঠানটি করতে গিয়ে একজন বয়োজ্যেষ্ঠ আমাকে জানিয়েছিলেন যে আমরা যদি মৌ চাষিদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এই মৌ চাষিগণ নিজেদের প্রয়োজনেই কিন্তু বৃক্ষরোপণ করবেন, যেটি আমাদের পরিবেশের ভারসাম্য অটোমেটিক্যালি রক্ষা করবে। আরেকটি বিষয়, এই মৌমাছি যে কোনো ফসলের পরাগায়ন 70% বৃদ্ধি করে, যেটি পরবর্তীতে আপনাদের ফসলের ফলন বাড়াতে সাহায্য করবে। দর্শক, মধু সংক্রান্ত কোনো বিষয়ে বা মধু চাষ, মৌমাছি চাষ, এই বিষয়ে আপনার কোনো বিষয়ে জানার থাকলে আপনারা বিসিকের স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র, তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন। আর আমাদের অনুষ্ঠান সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ, মতামত থাকলে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কৃষি ও জীবন, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের ইমেল krishiojibon@gmail.com। আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।